বিজ্ঞানের যেসব আলোচনার পরিসর, মূল আলোচনার পরিসর, সেখানে ঈশ্বর তত্ত্বের কোনো জায়গা এখনো পর্যন্ত প্রমাণ হয়নি, প্রয়োজন হয়নি। কিন্তু আত্মার ক্ষেত্রে তো বিজ্ঞান এখনো অন্ধকার। বিজ্ঞান আত্মার ক্ষেত্রে অন্ধকারে একদমই নয়। যারা ধার্মিক তারা একরকম বোঝাতে চায়, কিছু মিথ্যার আশ্রয়ও নেয়। না, মেয়েদের পক্ষে বলছো তাহলে তুমি নারীবাদী, তুমি মেয়েদের পক্ষে বলছো না তাহলে তুমি পুরুষবাদী। মানবতাবাদ নমস্কার, হ্যাপি সানরাইজ পডকাস্টে আবারও নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আর আজ আমাদের মধ্যে রয়েছেন আরও একজন গুণী অতিথি, রবীন্দ্রনাথ হালদার। বলতে পারেন নাস্তিক মানুষ, আবার বলতে পারেন বিবেকানন্দের ভাষায় চোখে না দেখে বিশ্বাস করি না, সেই প্রকৃতির একজন মানুষ। এবং এই মুহূর্তে তিনি একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ীও বটে। তো নমস্কার রবিবাবু। নমস্কার। সব থেকে বড় বিষয়, বাবু বলিয়া যাই বলি, ও আমার বাল্য বন্ধু। অনেক কিছু ঘটনা আমরা একসাথে ঘটিয়েছি জীবনে, অনেক শিক্ষা বা সামাজিক অনেক গল্প। তো সেখানে দাঁড়িয়ে আমরা তুই তাকারি করে কথা বলবো, কারণ এই জায়গাটা আমাদের তো খুব খোলামেলা জায়গা, গল্প করার জায়গা, এবং গল্পের ছলে আমরা কিছু কথা আলোচনা করব মাত্র। তো প্রথমেই কিন্তু আমি বললাম যে নাস্তিক। সবাই বলে রবি নাস্তিক, ঘোর নাস্তিক। রবীন্দ্রনাথের অনেকটা অভিকের মতনই আর কি। রবীন্দ্রনাথের রবিবার গল্পটা আপনাদের জানা আছে, তার অভিকের মতনই। কি বলবি? নাস্তিক বিষয়টাই একটা গোলমেলে বিষয়। নাস্তিক কাদের বলা হচ্ছে এটা নিয়েই একটা দীর্ঘ আলোচনা সম্ভব। হোক না, সেটাই হোক। আমাদের এখানে খুব সচরাচর সবাই যেটা ব্যবহার করে সেটা হচ্ছে ঈশ্বরে বিশ্বাস নেই। এখন ঈশ্বরে বিশ্বাস নেই যেরকম আছে, পাশাপাশি আছে বেদে বিশ্বাস নেই, বেদে আস্থা নেই, সেও নাস্তিক। আবার আর এক রকমে বলা হয় যাদের আত্মায় বিশ্বাস নেই তারা নাস্তিক। এখন এই নাস্তিক আসলে দেগে দেওয়ার একটা পদ্ধতি। আমার মতের সঙ্গে মিল হচ্ছে না, মতের সঙ্গে একমত নয়, আমার বিরোধী মত পোষণ করে, সুতরাং এদেরকে নাস্তিক বলে দাগিয়ে দেওয়া হোক। যারা প্রশ্ন তুলেছে, একটা মজার বিষয় হচ্ছে যাদেরকে নাস্তিক বলা হচ্ছে তারা সবাই প্রশ্ন তুলেছে। যদি আমি অতীতে চলে যাই, সেখানে ছিল চারবাক। চারবাক সম্বন্ধে তাদের নিজস্ব কোনো সংগ্রহ আর কি নীতি কথা ইত্যাদি পাওয়া যায় না। চারবাকদের বিরুদ্ধে ধার্মিকেরা যে বয়ান দিয়েছে সেই বয়ানের থেকে আমরা চারবাক সম্বন্ধে কিছু ধারণা পাই, চারবাকরা কি ধরনের ছিলেন। কিন্তু মূলত সাবজেক্ট হচ্ছে প্রশ্ন তুলেছিলেন কোপার্নিকাস নিজে যাজক ছিলেন, কিন্তু যখন তার চেতনা, তার মেধা দেখিয়ে দিচ্ছে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বা এই ধরনের বিষয়, তখন চার্চ তাকে দেখে দিয়েছে যে ও নাস্তিক। অর্থাৎ কিনা চার্চের মতের সঙ্গে তার মত মিলছে না, ধর্মের সাথে মিলছে না। আমাদের এখানে বৌদ্ধ ধর্ম, তারা এই বেদের যে যাগযজ্ঞ ইত্যাদি বিষয় সেটা মানেনি। বৌদ্ধরা ধার্মিক, কিন্তু যেহেতু বেদ মানেনি, সুতরাং বৈদিকেরা বলে দিল যে ওরা নাস্তিক। এখন নাস্তিকদের নিজস্ব নির্দিষ্ট রকমের দর্শন কিছু নেই। এরা সব জায়গায় সব দিন প্রশ্ন তুলেছে। গ্যালিলিওকে মরতে হয়েছিল ভীষণ খারাপ ভাবে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই প্রশ্ন তোলার কাজটা সব দিন করে চলেছেন
বিভিন্ন সময়ে তাদের উপরে বিভিন্ন রকম আঘাত ইত্যাদি নেমে এসেছে। এ আর কি সারা পৃথিবী জুড়েই সেই আঘাত আছে। তো এই ধরনের মানসিকতার যারা, তারা এখন অনেকে বাধ্য হচ্ছেন। ইতিমধ্যে আমাদের 24 পরগনা, নদিয়া এসব জায়গায় নাস্তিক মঞ্চ বলে একটা সংগঠন তৈরি হচ্ছে। সে নাস্তিক মঞ্চের ওদের উপরে নিশ্চিতভাবে আমারও আস্থা আছে, কিন্তু নাস্তিক শব্দটাকে আমি প্রতিষ্ঠিত আমি আমার দিক থেকে করতে চাইছি না। আমি বলছি যে আমাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে। আমি দাগতে রাজি নই, আমি প্রশ্ন করতেই চাই, আমি মানুষ হয়েই বাঁচতে চাই। স্রোতের বিপরীতমুখী প্রশ্ন আমি করতে চাই। স্রোতের বিপরীতমুখী, এগুলো স্রোতের বিপরীতমুখী কি করে বলা যাবে? এটা একদম স্বাভাবিক প্রশ্ন, স্বাভাবিকভাবেই করা হয়। স্রোতের বিপরীত স্রোত কোনটা? কোনো একটা নির্দিষ্ট ধরনের ধার্মিক বা এই ধরনের যারা নির্দিষ্ট দিকে যেতে চাইছে, সেটা তার মতো চাইছে, অন্যরা অন্যদের মতো চাইছে। স্রোত তো বিভিন্ন ধরনের আছে। আমার প্রশ্ন, যারা ধর্ম ইত্যাদি বিষয়ে আছেন, আমার প্রশ্নের নিরসন করলেই আমি তাদের পক্ষে যেতে পারি, তাতে কোনো সমস্যা নেই আমার। প্রশ্নের আর কি সুরাহা তো করতেই হবে, প্রশ্নের সুরাহা চাই। তাহলে নাস্তিক এই কথাটা একটু আপত্তি আছে নাকি? বিষয়টা হচ্ছে প্রশ্ন যারা করে, যদি বলা হয় তাদের আর কি, যারা দেগে দিচ্ছে তারা তো দেগে দিয়েছে, কিন্তু দেগে দেওয়া তো আমার দিক থেকে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমি নিজেকে নাস্তিক বলে প্রতিষ্ঠিত করতে চাইছি না। কিন্তু নাস্তিকের মূল যে ব্যাখ্যা, সেটা হচ্ছে নিচে না দেখে আমি বিশ্বাস করি না। সেটা তো বিবেকানন্দই বলেছিলেন। এটা নাস্তিকের ব্যাখ্যা, এটাই তো স্বাভাবিক হওয়া উচিত ছিল। এটা নাস্তিকের কেন? যারা বিজ্ঞান নিয়ে চর্চা করছেন তাদের সবাই যে এই মুহূর্তে নাস্তিক তা তো নয় না, কিন্তু তারা তো প্রমাণ চাইছেন, প্রমাণ করছেন। সুতরাং সেদিক থেকেও তো নাস্তিকদের কিছু বলা যাচ্ছে না। অনেক বিজ্ঞানী আছেন, বিজ্ঞানের যে বিষয় সেই জায়গায় প্রমাণের একটা সাবজেক্ট থাকে। বিজ্ঞানে নেই, ধর্মেও নেই, এরকম কিছু বিষয় আমাদের কাছে আছে। আমার রাতের চাঁদের আলো দেখতে ভালো লাগে, এর সঙ্গে ধর্ম নেই, বিজ্ঞানও তো নেই। তাহলে ভালো লাগাটা, ভালো লাগা এর কথা বলতে, ভালো লাগা মানেই তো আমাদের মস্তিষ্ক থেকে একটা হরমোন নিঃসরণ হয়, বিজ্ঞান বলছে। এই স্বাভাবিক জায়গাটা স্বাভাবিক থাকুক। তাহলে তো সেটাও একটা বিজ্ঞান। এখানে বিজ্ঞানের সে জায়গা আছে, সে প্রসঙ্গ তো আছে। বিজ্ঞান নিয়ে আমাদের এখানে যে সমস্ত চর্চা হয়, আমাদের এখানেও ধার্মিকদের আর একটা জায়গা দেখাই, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়, ধর্মীয় অনুষ্ঠান, সেখানে এদের তীব্র আপত্তি বিজ্ঞানে। সাবজেক্টটাই তো আলাদা। ধর্ম একটা বিশ্বাসের জায়গা, তার আলোচনার পরিসর আলাদা, তার পক্ষে থাকতে পারি, বিপক্ষে থাকতে পারি, সে পার্ট আলাদা। বিজ্ঞান একটা নির্দিষ্ট রকমের বিষয়, প্রকৃতিকে জানা, প্রকৃতি কোন পদ্ধতিতে চলছে সেটাকে আবিষ্কার করা, সেই প্রকৃতির সেই চলনকে আমরা কিভাবে আমাদের জীবনে ব্যবহার করে আমাদের জীবনকে আরো উন্নত করে নিতে পারি, সেই জায়গাটা দেখা। এটা বিজ্ঞানের কাজ। বিজ্ঞানের কাজ ওই ধর্মের সঙ্গে লড়াই টড়াই করা, এরকম কোনো বিষয় নেই। এই লড়াইতে বিজ্ঞান কোনোদিন যায়ও নি। কিন্তু বিজ্ঞানের কিছু কিছু আবিষ্কার, অবদান, সেগুলো ধর্মকে আর কি প্রতিষ্ঠিত করতে চাইছে না। তার প্রথম যে জায়গা ছিল সেটা হচ্ছে আমাদের ডারউইন, তার আর কি যে আবিষ্কার, সেই আবিষ্কার সবার প্রথমে ঈশ্বরবাদকে অনেকটাই ধসিয়ে দিয়েছে। তারপরে আরও অনেকে এসেছেন, হেনরি লুইস মর্গান ইত্যাদি এসেছেন, এই কোপার্নিকাস, গ্যালিলিও, এরা তো ছিলেনই। সাম্প্রতিককালে যে আর কি আলেকজান্ডার হকিং ইত্যাদি এরাও আছেন। সামগ্রিকভাবে বিজ্ঞানের যেসব আলোচনার পরিসর, মূল আলোচনার পরিসর, সেখানে ঈশ্বর তত্ত্বের কোনো জায়গা এখনো পর্যন্ত প্রমাণ হয়নি, প্রয়োজন হয়নি। কিন্তু আত্মার ক্ষেত্রে তো বিজ্ঞান এখনো অন্ধকার। বিজ্ঞান আত্মার ক্ষেত্রে অন্ধকারে একদমই নয়। যারা ধার্মিক তারা একরকম বোঝাতে চায়, কিছু মিথ্যার আশ্রয়ও নেয়।
অনেকে একটা পরীক্ষার কথা বলে যে একটা কাচের বাক্সের মধ্যে জীব রেখে তারা পরীক্ষা করেছে, সেই কাচের বাক্স বাস্ট হয়েছে। পুরো একটা মিথ্যে কথা। যে কেউ পরীক্ষা করে দেখতে পারে। আত্মা যদি একটা পোকার মধ্যে থাকে, মাছির মধ্যে থাকে, তারাও তো সেই আর কি কাচের সাবজেক্ট বাস্ট করবে, তাহলে কিচ্ছু না। বাড়িতে একটা বোতল নিন, বোতলের মধ্যে একটা পোকা পুরুন, মুখটা আটকে দিন, যদি বোতল বাস্ট করে তাহলে ওদের কথা ঠিক, না হলে আমার কথা ঠিক। কিন্তু এই তো সম্প্রতি হয়েছে, একটা বিজ্ঞান একটা জার্নাল বলছে আত্মার ওজন মাত্র 21 গ্রাম। এটা বিজ্ঞান প্রমাণ করেছে। বিজ্ঞান এরকম এবং একটি কাচের বাক্সে, একটি কাচের ভেতরেই একটি মৃত শরীরকে, মানে একজন মৃতপ্রায় ব্যক্তিকে রাখা হয়, মারা যাওয়ার পর ওজন হয় মারা যাওয়ার আগে, এবং ওজন তুলা দণ্ডের ওপরেই থাকে। সেখানে কিন্তু কাচের বাক্সটা ফাটেনি। তারা বলছে না ফাটেনি। এই যে একটা গল্প আমাদের আছে, বাক্স ফেটে বেরিয়ে গেছে, এটা একটা মিথ মাত্র, এর কোনো ব্যাখ্যা আমিও কোথাও দেখিনি। কিন্তু বলছে 21 গ্রাম কমে যাচ্ছে আত্মার ওজন। তাহলে কি 21 গ্রাম? আরে একটা মাছির ওজনই তো 21 গ্রাম না, মাছির তাহলে আত্মা নেই? তার আত্মা তাহলে ছোট কি? বড় প্রাণী বড় আত্মা? আমি দেবো না এই প্রশ্ন, যারা দাবি করেছে তাদের কাছ থেকে নিতে হবে। যাক, এই যে তাহলে বলা যেতে পারে নাস্তিক না, বাস্তববাদী। নিশ্চিত তো, সেটা তো বটেই। আচ্ছা, এই সমাজে এই বাস্তববাদী মানুষদের গ্রহণযোগ্যতা ঠিক কতটা, বা ভূমিকা ঠিক কতটা, কি মনে হয়? মানে ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে কি মনে হচ্ছে? বাস্তববাদী, আমি মনে করছি আমি বাস্তববাদী, কিন্তু এই বাস্তববাদী শব্দটাও গোলমেলে। আচ্ছা, গোলমেলে বলতে আমি যদি বলি একটা গ্লাসে অর্ধেক জল আছে, এখন আমি দাবি করলাম মতো অর্ধেক জল আছে, আরেকজন দাবি করছে অর্ধেক জল নেই। দুটো দাবি ঠিক, দুটোই যুক্তি, দুটোই বাস্তব। বাস্তব বিভিন্ন রকমের হয়। বাস্তব এই মুহূর্তে প্রচুর মানুষ ধর্ম নিয়ে আর কি আছে, তারা কুম্ভে গেছে, ধর্ম করছে, পাপ খণ্ডন হচ্ছে। 60 কোটি মানুষ প্রায় ধর্ম পাপ খণ্ডন হচ্ছে, এবং সেই পাপ খণ্ডন যার হয়েছে তার ভিতরে আমার টাকা মেরে দিয়েছে এরকম লোকও আছে। এটাও বাস্তব, ওটাও বাস্তব। হয়তো না, সে তো পাপ খণ্ডাতে গেছে, যে টাকাটা মেরেছে সেই যে পাপ হয়েছিল সেটা খণ্ডন করতে সে গেছে। এই যে বাস্তবতার যে জায়গা, বাস্তবতার জায়গা আমার এখানে দাবি করছি, আমার দেশের রাষ্ট্র দাবি করছে যে আমাদের দেশের 5 লক্ষ মানুষকে আমরা বাড়ি দিয়েছি। তাহলে এইটা যেরকম বাস্তব, সেরকম আর একটা বাস্তবের সঙ্গে তৈরি হয়, সেটা হচ্ছে 5 লক্ষ লোক তোমার বাড়ি তৈরি করার উপযুক্ত ছিল না। তাহলে এটাও বাস্তব। তাহলে বাস্তব কোনটাকে নিয়ে আমি গ্রহণ করব, কোনটাকে নিয়ে আলোচনা করব, তার একটা নিশ্চিত পরিসর দরকার। তবে যদি দেখা যায় বাস্তব যে বিষয়, যেটা বাস্তব বিষয়টাকে আমরা যদি সত্য হিসেবে দেখি, সত্য প্রথম অবস্থায় বেশিরভাগ ক্ষেত্রেই নাও জিততে পারে। সত্যকে জিততে সময় লাগে, মানুষের কাছে প্রমাণ হতে সত্যের সময় লাগে। এই মুহূর্তে কোনো একটা সত্য আমি হয়তো বলছি, সেটা আজকে প্রমাণ হলো না, কিন্তু দেখা যাবে যেদিন কোপার্নিকাস বলেছে সেদিন কোপার্নিকাস একা। কিন্তু আজকে বিজ্ঞানের অন্য অন্য সাবজেক্টের সঙ্গে যখন এই আর কি তার থিওরিকে জুড়ে দেওয়া হচ্ছে, না জুড়ে অন্য জায়গায় এগোতে পারছি না, সেক্ষেত্রে আমাকে বুঝতে হচ্ছে যে উনি ঠিক ছিলেন। তাহলে বাস্তবতার জয় আর কি সাময়িক না হলেও নিশ্চিতভাবে তার জয় সত্যের জয় থাকছে। সত্যটাই কি বাস্তব? সত্য বাস্তব কিনা, সত্য এই যে একটু আগে যে আলোচনায় গেলাম সেই জায়গায় দাঁড়িয়ে আবার তো সেই একই জায়গা হলো, সত্যটাই দুরকম হয়ে গেল। যেটা আমি তাহলে যে সত্যের জয় বাস্তবের জয়, তাহলে সত্যটাই কি বাস্তব হচ্ছে? সেক্ষেত্রে একটা কন্ট্রাডিকশনের জায়গা থাকছে। কিন্তু বিষয়টা হচ্ছে
যদি আমরা স্বাভাবিক মানুষের মনুষ্যত্ব দিয়ে বিষয়গুলো দেখার চেষ্টা করি, তাহলে যে লোকটা একটু পিছিয়ে আছে নিশ্চিতভাবে তাকে আর কি তার সহায়তা করতে হবে, রাষ্ট্রকেও তার সঙ্গে আসতে হবে, তার আয় বৃদ্ধির যে জায়গাগুলো সেগুলো দেখতে হবে। সেটা একটা মানবতার জায়গা, এটা মানবতার জায়গায় মানবতা আবার অনেক রকম তৈরি হতে পারে। এই মুহূর্তে চারিদিকে আর কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সঙ্গে তারস্বরে কীর্তন বা ইত্যাদি ধর্মীয় অনুষ্ঠান চলছে। আমি শুধুমাত্র কীর্তন বলছি না, অন্য অন্য ধর্মের লোকও একই কাজ করে চলেছে। যদি আমি শুধুমাত্র কি কীর্তনের কথা বলি, সেটা আমার নিশ্চিতভাবে অপরাধ হবে। পরীক্ষার সময়ে একটা ছাত্র তার যখন কনসেন্ট্রেশনের দরকার হয়, তার শেষ সময়ের প্রস্তুতির দরকার হয়, সেই সময়ে দাঁড়িয়ে কিছু মানুষ তাদের ধর্মীয় আবেগকে প্রাধান্য দিয়ে তারস্বরে মাইক বাজাচ্ছেন, এটা নিশ্চিতভাবে মানবতার পাঠ হতে পারে না। এটা ধর্ম এই মানবতার পাঠকে অস্বীকার করে, এটা প্রমাণিত। তাহলে আমাকে মানবতার জায়গা থেকে আমি দেখব যে আমরা কোন পথে চলেছি, কোন পথটা আমার দরকার। নিশ্চিতভাবে আমাদের প্রচার বা বলার জায়গা সেই জায়গা থাকবে। ওই দু একজন আর কি নাস্তিক বা নাস্তিকের মতো বা বিজ্ঞানবাদী যারা দেখছে, তাদের কথাতেই সবটা হবে না। মানুষকে তার নিজের কথাটুকু অন্তত বলতে হবে যে আমার কথাটুকু এই। সে জায়গায় একটা ঘাটতি রয়েছে। মানুষ যে কোনো কারণেই হোক একটু আড়ালে থাকতে চাইছে হয়তো। এটা কেন, এই আড়ালে থাকার প্রবণতা কেন মানুষের মধ্যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, কি মনে হয়? এটা আড়ালে থাকার যে জায়গা, এখানে একটা আমরা যে আলোচনায় ছিলাম, সে আলোচনা একটা নাস্তিকতা, ধর্মীয় আনুষঙ্গ ছিল। এই পার্টগুলো তৈরি হয়েছে যে সময়ে, সে সময়টা সম্পূর্ণ কৃষি সভ্যতা ছিল। খ্রিস্টপূর্ব 7ম শতক থেকে শুরু করে খ্রিস্টীয় 7ম শতক, এই 1400 বছর যাবৎ একদম সম্পূর্ণ কৃষি ব্যবস্থার মধ্যেই প্রাতিষ্ঠানিক ধর্মগুলোর বিস্তার হয়। বড় বড় যে কটা ধর্ম আছে ওই সময়ই তৈরি হয়। নিশ্চিতভাবে এই যে সময়টা, এর সঙ্গে আরো একটা শব্দ আমরা তৈরি করেছি, সেটা হচ্ছে সামন্ততন্ত্র, সামন্ততান্ত্রিক ব্যবস্থা, যেখানে জমির মালিক এবং এই ধরনের তারা যেরকম বলবে তার বাইরে গিয়ে কিছু করাটা সমস্যা, সেটা প্রজার পক্ষে কল্যাণকর না। আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে, ভারতবর্ষ, সেই সময় সারা পৃথিবী জুড়ে বিভিন্ন রকম পরিবর্তন চলছিল। তার একটা পরিবর্তন, সেই পরিবর্তনে কিছু জায়গায় শিল্প বিপ্লব ঘটে যায়। শিল্প বিপ্লবের পরবর্তীতে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, গণতন্ত্রের ধারণার সামনে আসে, প্রতিষ্ঠা হয় বলা ভুল, গণতন্ত্রের ধারণা আসে। এই গণতন্ত্রের ধারণা যেহেতু এগিয়ে থাকা অংশের দেশগুলো নিয়েছে, তো পিছিয়ে থাকা অংশের কিছু দেশ, তাদের এগিয়ে থাকা মানুষ, তারা ওই গণতন্ত্রের ধারণা নিতে চেয়েছে। বাস্তবে গণতন্ত্রের প্রাথমিক অবস্থা অর্জন করতে গেলে যে সামাজিক পরিবর্তন দরকার ছিল, সেই সামাজিক পরিবর্তন ভারতবর্ষের ক্ষেত্রে ছিল না, বাস্তবে ছিল না। বাস্তবে সামন্ততন্ত্রই ছিল। সেই অবস্থায় দাঁড়িয়ে এরা গণতন্ত্র ঘোষণা করে দিয়েছে। স্বাধীনতার পরবর্তীতেও সেই গণতন্ত্রকে প্রসার করার সুযোগ ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক আমাদের দেশে তার প্রতিষ্ঠা পায়নি। আমাদের ভেতরে সেই সামন্ততন্ত্রের ধরন রয়ে গেছে। সামন্ততন্ত্রের নিশ্চিতভাবে একটা জায়গা থাকে যে প্রজা বা সাধারণ মানুষ তারা ভয়ে থাকবে, আতঙ্কে থাকবে, রাষ্ট্রের বিরোধিতা করার সুযোগ তারা প্রায় থাকবে না। এর সমস্ত সাবজেক্টগুলোর সঙ্গে আমরা আমাদের দেশের রাষ্ট্রের ব্যবস্থার যে ব্যবস্থাপনা আছে সেগুলো লক্ষ্য করতে পারছি। আমি যেরকম আমার ব্যাখ্যায় দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ তার অভিজ্ঞতায় দেখে তার মতো সিদ্ধান্ত নিয়েছে। এই যে আজকের মানে এই মুহূর্তে আমরা
যেখানে যে দিনে আজ দাঁড়িয়ে আছি, আজ নারী দিবস, এখানে দাঁড়িয়ে বলবো যে একজন বাস্তববাদী মানুষের চোখে নারীরা কি সত্যিই আর স্বাধীন হয়েছে? দেখতে দেখতে এই আন্দোলনের 50 বছর পূর্তি, বছরে নারী আন্দোলনে সত্যি কি স্বাধীন হয়েছে? তারা কি বলবে? সত্যি কি স্বাধীন হয়েছে এটা তো পরের প্রশ্ন। নারীকে ডোমিনেট করা হয়েছে, এটা সত্যি। নারী যেরকম স্বাধীন হয়নি, সকলে কি স্বাধীন হয়েছে? তার আগের প্রশ্নটা এটা তো থাকতে হবে যে সকলে স্বাধীন কিনা, আমরা সকলে স্বাধীন কিনা। কিন্তু আমরা তো বলছি আমরা 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতার বিভিন্ন রূপ আছে। তো একটা রূপ বলি, খুব সহজ একটা বলি, যে আপনি দোকানে গেছেন, একটা কলম কিনতে হবে, খুব সাধারণ ব্যাপার, কলম। দোকানে আপনার সামনে 20 রকম কলম দোকানদার সাজিয়ে দিয়েছে। আপনার স্বাধীনতা, আপনি ওর থেকে যে কোনো কলম বেছে নিতে পারেন, ইওর চয়েস। এখন ওই কলমের ভেতরে একটা রিফিল আছে, 3 মাস পরে আপনার রিফিলটা শেষ হয়ে গেছে, আপনি রিফিলটা কিনতে গেছেন, গিয়ে দেখবেন সে রিফিলটা বাজারে নেই। আপনি বাধ্য হবেন ওই কলমটা ফেলে দিয়ে আর একটা কলম কিনতে। আপনি কি স্বাধীন? বাস্তবে আমরা স্বাধীন নই। আমাদেরকে কতগুলো অপশন আমাদের সামনে দিয়ে দেওয়া হয়েছে। প্রোডাক্টের হিসেবে গেলাম, সামাজিক জায়গায় যাই, রাস্তা দিয়ে যাচ্ছি, বাচ্চারা ধরেছে এই সরস্বতী পুজোর চাঁদা দিতে হবে, দিতে হবে কি দিতে হবে না কি বৃত্তান্ত, সেটা পরের পার্ট। আমি আমার কথা বললাম যে পুজোর সঙ্গে এর কোনো সম্বন্ধ নেই, আমি ছাত্র, পড়তে হবে, সেটাই শেষ কথা, ইত্যাদি। সেখান থেকে একটা বাচ্চা, ছোট সন্তান সম, সে বলছে তুমি পুজো করো না, তাহলে তুমি কি মুসলমান? বিষয়টা হচ্ছে আমাদের সাধারণ মানুষের সামনে অপশন তৈরি করে দেওয়া হচ্ছে, তুমি হিন্দু নও তাহলে তুমি মুসলমান। অপশনটা তৈরি করে দিচ্ছে কে? আমাদের সমাজ ব্যবস্থায় স্বাভাবিক রকমে এই জায়গাটা তৈরি হচ্ছে। তুমি মেয়েদের পক্ষে বলছো, তাহলে তুমি নারীবাদী, তুমি মেয়েদের পক্ষে বলছো না, তাহলে তুমি পুরুষবাদী। মানবতাবাদ, এই সম্বন্ধে যে ধারণা, যে চর্চা, সে চর্চা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে না, সে করার চেষ্টাও চলছে না। চেষ্টা চলছে না থেকে বড় কথা, আমার রাষ্ট্র সে এটা চাইছে না, সে বরং ওই ভেদটা চাইছে তার রাষ্ট্রীয় পরিকাঠামো সচল রাখার জন্য, তার পক্ষে, শোষণের পক্ষে তার অবস্থানটা টিকিয়ে রাখার জন্য। নারীবাদীদের ক্ষেত্রে একজন নারী আমাদের এই মুহূর্তে চোখে দেখলে দেখা যাবে, আমরা দেখি এই মাধ্যমিক পরীক্ষা হলো, এবারও মেয়েরা এগিয়ে, ICSE পরীক্ষা হলো, এবারও মেয়েরা এগিয়ে, যেটা প্রচার হয় না। ভারতের রাষ্ট্রপতি, ভারতের সংসদ ভবন আর কি উদ্বোধন হচ্ছে, নিমন্ত্রণ, সেখানে ভারতের রাষ্ট্রপতি সাবজেক্ট নয়, কারণ তিনি মহিলা, তিনি দলিত, সাবজেক্টটা তো রয়েছেই। প্রশ্ন উঠতে পারে, তুমি নাস্তিক, তোমার কাছে আবার দলিত কি? সাবজেক্টটা আমি ঠিক করি না, দলিতটা ঠিক করেছে যারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে তারা, উত্তর তাদেরকে দিতে হবে। তাহলে একজন নারী কতখানি এগিয়েছে, যতখানি তার ব্র্যাকেট তৈরি করে দেওয়া হয়েছে, যতখানি তার অপশন তৈরি করে দেওয়া হয়েছে, সেই অপশন পর্যন্ত তোমার যাতায়াত, এবং আমি যতক্ষণ বলবো, রাষ্ট্র যতক্ষণ বলবে, সেই পর্যন্তই তোমার অস্তিত্ব। রাষ্ট্র হোক, ধর্ম হোক, যতটুকু তোমাকে যেতে দেব আমরা, ততটুকুই, তার বেশি স্বাধীন তুমি হইও না। তার মানে এই প্রশ্ন যে এখনো নারীর স্বাধীনতা শব্দটা আপেক্ষিক, এক এক সময় এক এক রকম ভাবে ব্যবহার করা হয়েছে নাকি, প্রয়োজন মাফিক।
নারী স্বাধীনতা বিষয়টা যতদিন পর্যন্ত আমরা ট্রাইবাল লাইফে ছিলাম, বেশিরভাগ ট্রাইবাল লাইফ, বেশিরভাগ তারা মাতৃতান্ত্রিক। সেই সময়ে মায়েরাই সংসারের প্রধান। পরবর্তীতে দেখা গেল এবং সভ্যতা মায়েরা প্রথম স্থির হয়েছে, কারণ তাদেরকে একটা বিশেষ কাজ করতে হয়, সেটা হচ্ছে সন্তান জন্ম দেয়া। এবং সেই সময় তাকে প্রায় 8-10 মাস স্থির থাকতে হয়। সে শিকারে যেতে পারে না, ছুটতে পারে কম। তো সে দেখছে যে গাছের থেকে বীজ পড়ে সেই বীজ থেকে আবার গাছ হয়, এবং সে সেই বীজ সংগ্রহ করে। সেই জায়গা থেকেই কৃষির শুরু, সেই জায়গা থেকেই সভ্যতারও শুরু। কিন্তু পরবর্তীতে ছেলেরা দেখলো যে ব্যাপারটা বেশ, এর জন্য তাহলে আমাকে বেশি দূরে যে দৌড়াতে হচ্ছে না, তাহলে এইটা করা যাক। এবং তারা পরবর্তীতে সেটাকে ডেভেলপ করলো। এবং কৃষির পরবর্তী যে জায়গা, সেটা আর কি বিভিন্ন রকমে বলা যায়। সেখানে শস্য যে উৎপাদন হলো, শস্যের উৎপাদন বৃদ্ধি পেল, সেই বৃদ্ধি থেকে সঞ্চয় হলো, সঞ্চয় ধরে রাখবার জন্য শক্তি প্রয়োজন হলো। সেই সব জায়গাগুলো পুরুষ অ্যাচিভ করেছে, এবং পুরুষতান্ত্রিক যে প্যাটার্নগুলো সেই সব জায়গায় লাগু হয়েছে। এবং পুরুষতন্ত্র, এই যে সম্পদ তৈরি হলো, সম্পদ সংগ্রহ, জমানোর ব্যবস্থা তৈরি হলো, এবং সংরক্ষণের যে জায়গা তৈরি হলো, আমার সম্পদ ধারণা তৈরি হলো, আমার সম্পদ রক্ষা করার জন্য কিছু আইন কানুন প্রয়োজন হলো। এই আইন কানুনের যে জায়গায় ধরা যাক আমাদের এখানে যে সমস্ত কমিউনিটি আছে, সবারই এই হিন্দুদের, যদি আমি উদাহরণ হিসেবে বলছি, সম্পদের বাটোয়ারা কি পদ্ধতিতে হয়, সেই পদ্ধতি পুরুষতান্ত্রিক, বাবার সাবজেক্ট ছেলে পাবে এরকম। কিন্তু মাতৃতান্ত্রিক কিছু জায়গা আছে, সেখানে এর অপশানের অন্যথা আছে। এবং পুরুষতান্ত্রিকের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে বাবার সম্পদ ছেলে পাবে। কিন্তু মাতৃতান্ত্রিকের একটা বিষয় আছে, সেখানে বিভিন্ন অপশন আছে। কোনো কোনো ক্ষেত্রে জামাই পাবে, এরকম অপশনও আছে। হ্যাঁ, আর কি সেই কারণে আমরা আলোচনায় বিভিন্ন জায়গায় দেখতে পাই পুরুষতন্ত্রের বিরুদ্ধে গালাই, আর কি সবাই বলছে এটা পুরুষতন্ত্রের অমুক নিপাত যাক, সবই ঠিক। কিন্তু নারীতন্ত্র কি, সেটা নিয়ে খুব কম লোকের ধারণা আছে, এবং নারীতন্ত্র এক কথায় বলা মুশকিল। তো যাই হোক না কেন, যখন থেকে এই সম্পদের সাবজেক্ট সামনে চলে এলো, পুরুষের হাতে ক্ষমতা গেল, পুরুষ এক ধাক্কায় শুধু মেয়েদের সরিয়ে দিল সম্পদের বাটোয়ারার থেকে। সেই থেকে মেয়েরা ডমিনেট হয়েই আছে। তার জন্য যা যা ব্যবস্থাপনা সমস্ত ধর্মগ্রন্থেই তার ব্যাখ্যাও করে দেয়া আছে। তার থেকে এখনো পর্যন্ত আর কি ধর্মীয়ভাবে কোনো জায়গার থেকে রিল্যাক্সেশন এখনো কিছু পাওয়া যায়নি। ক্রমশ আরো আটকে পড়ছে তারা। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, সর্বত্রই নারী। কিন্তু এ তো বলা হয় যে দেশে নারীর উন্নতি নেই, সে দেশের কোনো উন্নতি নেই। এটাও তো কথায় আছে না? এটা আধুনিক ভাবনা, এই চিন্তা ভাবনাটা আধুনিক চিন্তা ভাবনা। রবি ঠাকুর তার বিভিন্ন জায়গাতে বলেছেন, ডমিনেট করে। এটা রবীন্দ্রনাথ ঠাকুর নিশ্চিতভাবে বলেছেন, তার পরবর্তীতে আরো বহু লোকেই বলেছেন। এবং বাস্তবটা হচ্ছে ডেভেলপমেন্ট হবে কিসে? আমার যদি ইন্ডিভিজুয়াল বলি ইন্ডিভিজুয়াল, বা যদি রাষ্ট্রের বলি রাষ্ট্রের, যদি আন্তর্জাতিক বলি আন্তর্জাতিক। মানুষের আয় ক্রয় ক্ষমতা যত বাড়বে, দেশ জগৎ তত এগোবে। আমি একা আয় করলে আমার যেরকম হবে, যদি কি মেয়েরা আয় করে তারও ডেভেলপমেন্ট হবে, হেড বেড়ে যাবে। আমার 140 কোটি দেশ, যদি অর্ধেক ধরি তাহলে 70 কোটি। তা 70 কোটি মেয়েরা যদি বসে থাকে তাহলে দেশ অর্ধেক এগোবে। যদি তারা কাজ করে তাহলে বেশি এগোবে। কিন্তু মুশকিলটা হচ্ছে যখনই 70 কোটি লোক কাজ করবে, ভাগের আর কি তার বাটোয়ারাটাও তাদের ভাগে যাবে। এটা হয়তো সবাই আর কি মেনে নিতে পারে না হয়তো।
এই কাজটাও তো তৈরি করতে হবে। কাজটা তৈরি করার ক্ষেত্রে আমাদের দেশে আমাদের এই সমস্ত জায়গাতে খুবই সমস্যা আছে। রাষ্ট্র এটা কাজ আর কি, আমাদের এখানে কিছু স্বাভাবিক বিতর্ক আছে। স্বাভাবিক বিতর্ক বলতে ধরা যাক কাস্টিজম। তো যারা কাস্টিজম আর কি, যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তারা খুব সোচ্চারে ঘোষণা করে যে আমাদেরকে ডোমিনেট করা হচ্ছে, আমাদের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। আবার যারা একটু আর কি সুবিধাজনক জায়গায় আছে, তারা বলে ওরাই সবকিছু নিয়ে চলে গেল, আমাদের কিছু থাকছে না। বিষয়টা তো আর কি, তৃতীয় যে জায়গা, সেই জায়গাটায় তো কেউ যেতেই চাইছে না। সেটা হচ্ছে আমার ভারতবর্ষে জন্মানো প্রতিটা মানুষ সে শিক্ষার অধিকার পাবে, তার কাজের অধিকার সংবিধানে মান্যতা দিতে হবে। এই জায়গাটা হলে তো কারোর কোনো কমতির থাকার জায়গা থাকে না। কিন্তু ভুল করেও আমরা সেই জায়গায় যেতে চাইছি না। আমরা বলছি ধর্ম সংকটে, ইসলাম সংকটে, হিন্দু সংকটে, কিন্তু কেউ তো বলছি না যে আমরা সংকটে, আমাদের খাদ্যের সংকট, ভাবনার সংকট, আমাদের মানুষের জীবন সংকটে। সংকট আমি যদি আর কি আমার লিমিটেশন টেনে রাখি, তাহলে সেই লিমিটেশন টানাই। কিন্তু বাস্তবে খেয়াল করলে দেখা যাবে, গত 2-4 দিন আগের রিপোর্টেই আছে, সারা ভারতবর্ষে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত পারিবারিক সঞ্চয় সব থেকে কম 2024। বলা হচ্ছে সঞ্চয় এতটাই কমে গেছে যে ভারতের প্রায় 50% মানুষ দেউলিয়া হয়ে যাবে। এগুলো আমার কথা না, একদম প্রকাশ্যে আর কি সরকারি রিপোর্ট বলছে এগুলো। ভারতবর্ষের 50% মানুষ যদি দেউলিয়া হয়ে যায়, ভারতবর্ষে ধরে নিলাম 17% সামথিং মাইনরিটি, বা যদি আরো বেশি ধরি আর কি, সবটা ধরে হয়তো প্রায় 24%-এর কাছাকাছি মাইনরিটি। তো 24%, বাকি 26% গেল কোথায়? যারা দেউলিয়া হয়ে যাবে তারা কোথায়? হ্যাঁ, তারা তো সংকটেই, অস্বীকার করছি না। আমি দাবি করছি 50% মানুষই সংকটে। 50%। কিন্তু এই সংকটটাকে ভুলিয়ে দেবার জন্যই কি বারবার ধর্মের দোহাই, বারবার ধর্মের জিগির? ধর্মের জিগির এটা আর কি, ধর্ম এবং রাষ্ট্র এরা হাত ধরাধরি করে চলে সবসময় আর কি। ধর্ম যখন থেকে শুরু হয়েছে, আমি একটুখানি ইন্টারফেয়ার করি। ধর্ম দু ধরনের, একটা সহনশীল আর একটা হচ্ছে কট্টর। ধর্ম সহনশীল কট্টরের থেকে আরো স্পেসিফিক বলা যায়। সেটা হচ্ছে একটা ধর্ম যেখানে নৈতিক, সেই নৈতিক ধর্মে আর কি বিভিন্ন ধর্মের ভিতরে কোনো ভেদ নেই। আমাদের যদি কেউ হিন্দু ধর্মাবলম্বী, হিন্দু বলে যদিও কোনো ধর্ম নেই সে বিতর্কে আমি যাচ্ছি না, আমি সনাতন বৈদিক হিন্দু সব এক করেই বলছি। এদের ধর্মের মূল কথা ছিল বসুধৈব কুটুম্বকম, মানে সারা পৃথিবীর মানুষ আমার আত্মীয়। সেখানে ভেদ করা ছিল না যে অমুক কিন্তু আমার আত্মীয় না, এ কথা বলা ছিল। খ্রিস্টান ধর্মে বলা আছে তোমার বাড়ির চারদিকে আর কি 77 ঘর, চারদিকে বলতে 77 ঘর নির্দিষ্ট করে বলা আছে, এরা তোমার আপনজন, মিত্র, বন্ধু। তা আমার বাড়ির চারিদিকে যদি 77 ঘর করে সবাই ভাবতে থাকে, তাহলে তো কেউ বাদ যায় না। তাহলে ওই হিন্দু ধর্মের যে সাবজেক্টের সঙ্গে কি অমিল কিছু আছে? মুসলমান ধর্মে বলছে যদি তোমার প্রতিবেশী না খেয়ে থাকে, তাহলে তোমার জন্য আর কি জান্নাতের দরজা বন্ধ। একদম, মানে তোমার প্রতিবেশী না খেয়ে আছে, তুমি সেই আর কি স্বর্গে যাওয়া সেই সুযোগ তোমার নেই, তাহলে সাবজেক্ট কি থাকলো? তাহলে যে নীতিগত অবস্থান, সেখানে কোনো ভেদ নেই। এবং কোনো ধর্মেই বলছে সত্যি বলো, সৎপথে চলো, সৎকর্ম করো। কিন্তু এর সেকেন্ড অপশন, এর সঙ্গে আরেকটা জিনিস আছে, আইডেন্টিটি।
এই আমাদের এখানে যে বিতর্কের জায়গা সেটা আইডেন্টিটি রিলেটেড যে সাবজেক্ট সেইখানে দাঁড়িয়ে, সেখানে টিকি দাঁড়িয়ে আছে, সেখানে কোরআন বাইবেল ত্রিপিটক জিন্দাবেস্তা গ্রন্থ সাহেব, এটা আমার এটা আমার এটা আমার এখানে আছে, এটা নিয়ে যা কিছু গন্ডগোল এরা করছে। বাস্তবে এরা ধর্মের কিছুই করছে না। এরা ধর্মীয় আর কি একটা নির্দিষ্ট করে বলি, ধর্ম একটা ইন্ডাস্ট্রি, একদম সারা পৃথিবীর পুরনো ইন্ডাস্ট্রি, এবং এই মুহূর্তে সেটা কর্পোরেট ইন্ডাস্ট্রি। যদি দেখা যায় সারা ভারতের মোট অর্থনীতি তার হয়তো 20% শুধু এর উপরেই দাঁড়িয়ে আছে। সেটা সরাসরি মন্দিরের সঙ্গে যেরকম আছে, সেটা ট্যুরিজমের পার্টেও আছে। একটু খেয়াল করলেই দেখা যাবে এটা। এবং আজকে যেখানে দাঁড়িয়ে আমার এখানে বেকার ভাইয়েরা ঘুরে বেড়াচ্ছে, যেখানে একজন আর কি এই শ্রমিক, আমাদের এই কি বলে যারা ঘর বাড়ি তৈরি করে ইত্যাদি, নির্মাণ শ্রমিক, এদের মাইনে 400 টাকা 500 টাকা, কিন্তু যে কীর্তনে খোল বাজায় তার মাইনে সেই দিন মিনিমাম 1000 টাকা। এবং এই মুহূর্তে আমার আর কি এই ধরনের চর্চা, এই যে আলোচনা চলছে, এই আলোচনার সাবজেক্ট সারা বনগাঁয় কোথাও নেই। আমি নিশ্চিত করে বলছি বনগাঁয় অন্তত 20 জায়গায় এখন খোল বাজানো হচ্ছে। তাহলে এই যে খোল বাজাচ্ছে, যে আর কি হারমোনিয়াম বাজাচ্ছে, এই সবটার একটা ট্রানজাকশন আছে, সেই ট্রানজাকশনটা কম না। এবং যে লোকটা খোল বাজাচ্ছে তাকে আমি গিয়ে বললাম যে ঈশ্বর বলে কিছু নেই, ও জানে ঈশ্বর না থাকলে আমার খাওয়াও নেই, সুতরাং সে কিছুতেই আমার জায়গায় অ্যাচিভ করবে না। না, এইখানে আমার একটা প্রশ্ন আছে। আমার একজন নির্মাণ শ্রমিকের কাজ শিখতে সময় লাগে, যদি সে লেবার ক্লাসেস হয় তাহলে একটা তার পুঁজি হচ্ছে একটা গামছা আর একটা ঝুড়ি বা কিছু, বা তাও লাগে না। আর একজন যে যদি মিস্ত্রি হতে হয় তাকে হয়তো 2 বছর সঙ্গে থাকতে হয়। কিন্তু একজন খোল বাদক যিনি শিল্পী, তাকে এইটা করতে গেলে তাকে বেশ কয়েক বছর সাধনা করতে হয়। শিখতে তো হয়ই, তারপরে সাধনা করতে হয়। এক্ষেত্রে দাঁড়িয়ে বলবো যে শিল্পের কি তাহলে এবং সেই সঙ্গে একজন শ্রমিক আর শিল্পকে এক করে দেবো আমরা, করা কি ঠিক হবে আমাদের? এই জায়গায় বিষয় আছে, আমরা মনে হয় সবটা দেখতে চাইছি না। হ্যাঁ, আমার এখানে যাদেরকে দিয়ে আমরা এই সাধারণ গ্রামের বাড়ি বানাচ্ছি, অ্যাকচুয়ালি এরা স্কিল লেবার নয়। স্কিল লেবার, যে স্কিল লেবার হতে গেলে তাকে অনেকটাই দক্ষ থাকতে হয়, তাকে পড়াশুনো করতে হয়, তার হিসেব জানতে হয়, এবং তার জন্য আলাদা তার পজিশনের জন্য তার স্যালারি ইত্যাদি তার ডিফারেন্স আছে, এদের সঙ্গে মিলবে না একদম। শিল্পী, আমি যখন ধরা যাক একজন কাঠমিস্ত্রি, আমরা ছোটবেলায় আমরা নিজেরা ওই একটা ওই চটার গায়ে একটা চাকা লাগিয়ে দিয়ে পেরেক ঠুকে নিজেরাই গাড়ি চালাতাম, তাহলে আমি কি মিস্ত্রি? না, ওটা আমার খেলা। আমি যখন পেশাগত জায়গায় যাচ্ছি, ফার্নিচার বানাচ্ছি, একজন ফার্নিচারের যে মিস্ত্রি, তার একটা নির্দিষ্ট অবস্থান আছে, স্বাভাবিক অবস্থান, সে মিস্ত্রি। যে আইটিআইতে গিয়ে কাজ শিখছে, কার্পেন্টার কোর্স করছে, একটা গিয়ার তৈরির ডাইস তৈরি করতে হচ্ছে। একজন কাঠমিস্ত্রি সাধারণ তাকে 1 ইঞ্চির 16/1 সুতো, এই এরর তাকে মেনে নিলে সে কাজ করতে পারে। কিন্তু একটা গিয়ার তৈরি করার ক্ষেত্রে সেটা 1/64 বা 1 ইঞ্চির 128/1 তাকে ঠিক করতে হয়। তাহলে তার স্কিল, তার ধারণা, তার মাপ সম্বন্ধে বোধ, যে জায়গা তৈরি করতে হয় সেটা কম না। সমস্ত ক্ষেত্রেই, সমস্ত কাজের ক্ষেত্রেই এটা হয়। এবার যদি কেউ শিল্পী হয়, কাঠের শিল্পী, তাকে তার থেকেও উপরে যেতে হয়। তাকে একটা মানুষের, যদি দেখা যায় একটা মূর্তি তৈরি হচ্ছে, মূর্তির যে যদি সেটা ক্রোধ তৈরি করতে হয়, সে ক্রোধ, যে রস, যে নটি রস আছে আমাদের, সফটনেস তৈরি করতে হয়, যা তার ভেঙে পড়া যদি তৈরি করতে হয়,
একটা মানুষের ভেঙে পড়া বলতে কি বোঝায় সেটা আনতে গেলে একজন শিল্পী দরকার। সেটাও ওই যে আর কি হিসেব শিখেছে ওই পর্যন্ত দিয়েও হবে না। এর প্রত্যেকটা আলাদা আলাদা জায়গা আছে। যে শিল্পী ওই মূর্তি তৈরি করেছে তাকে নিশ্চিতভাবে সেই মতো সম্মান দেওয়া হবে, তার কাজের জন্য সম্মান দেওয়া হবে। কিন্তু যে আমার বাড়িটা তৈরি করেছে তার সেই শৈল্পিক সম্মান হয়তো তাকে দেওয়া হবে না, কিন্তু তার বেঁচে থাকার অধিকারকে আমি কোনো ক্রমেই অন্য রকম দিয়ে আর কি ব্যাখ্যা করতে পারি না, তার সম্মান তাকে দিতে হবে। একদমই তাই। বর্তমান যে বলা হচ্ছিল যে 50% মানুষের 50% মানুষ দেউলিয়া হবে। আচ্ছা, এই যে আমাদের দেশে আমরা বলি মধ্যবিত্ত আর নিম্নবিত্ত, উচ্চবিত্ত, এই যে মধ্যবিত্ত এই দেউলিয়ার মধ্যে কি এই মানুষগুলো আসবে বলে মনে হচ্ছে? এটা আর কি আমাদের যে মূল বিষয় সে বিষয়ের বাইরে চলে যাচ্ছে, যদিও তাও একটুখানি ছুঁয়ে যাবো, আমি এখান থেকে ছুঁয়ে যাবো, কারণ এই সম্বন্ধে আর কি নির্দিষ্ট করে বলতে গেলে ইকোনমিক্স এর মূল বিষয়ে যাওয়ার বিষয় আছে, সেটা আমরা ছুঁয়ে যাবো, আমরা অতটা ঢুকবো না। বিষয়টা হচ্ছে এই মুহূর্তে সারা পৃথিবীতে পুঁজির যে চলন, এখন এই পুঁজি শব্দটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার হয়। বামপন্থীরা পুঁজিবাদ ইত্যাদি ব্যবহার করে, আবার দক্ষিণপন্থীরা সেটা একটু সফট করে ব্যবহার করে বাজার অর্থনীতি। বাহ, এখন এই বাজার অর্থনীতিতে শুধু ভাষার মার পেঁচে সব পাল্টে দিচ্ছে। হ্যাঁ, একদম একদম। কারণ বাজার অর্থনীতি সে তার নিজস্ব কিছু ধরন আছে, সেই ধরনের নির্দিষ্ট রূপ দেখি সাধারণ মানুষের পকেটে যেন টাকা না থাকে। সাধারণ মানুষের টাকা না থাকে, এটার বিষয়টা কি? রাষ্ট্র ঠিক করে দিয়েছে আমাদের এইখানেই আগে ওই যে ব্যাংকে আমরা সুদ পেতাম 8-9% পর্যন্ত সুদ পেতাম, এখন সেই সুদ কমে প্রায় 5%-এর কাছে চলে এসেছে। কেন? কারণটা হচ্ছে যদি ইন্টারেস্ট বেশি থাকে তাহলে সাধারণ মানুষ টাকা সঞ্চয় করবে, সঞ্চয় করলে টাকার রোল হবে না, রাষ্ট্রের আয় কমে যাবে। সুতরাং সাধারণ মানুষের পকেটে টাকা রাখা যাবে না, সুদ কমিয়ে দাও, তাহলে টাকা রাখবে না, অন্য কোনো জায়গায় খরচ করবে। কথাটা শুনে অনেকের তখন ভালো টালো লেগেছিল, কিছু কিছু সংবাদপত্র তারা এটাকে নিয়ে খুব চর্চা করেছে, কত ভালো হবে। এখন সেই যে ভালো হবে, এখন যার 1000 কোটি টাকা আছে সে 1000 কোটি টাকা ব্যাংকে রেখেছে, সেই 1000 কোটি টাকা দেখিয়ে 200 কোটি টাকা লোন নিয়েছে, সেই লোন একটা আলাদা কোম্পানির নামে নেওয়া হয়েছে, সেই কোম্পানির নামে লোন নিয়ে সেই ব্যবসা সে চালু করেছে। যদি ব্যবসা ভালো হলো ভালো, না হলে ওই কোম্পানি ডুবে গেল। যে কোম্পানির নাম করে নেওয়া হয়েছে সেই কোম্পানির যা কিছু, সে তো ওই 200 কোটি টাকা, সে ওটা লোন। ও তুমি কি করবে? বাস্তবে ওর কিছুই করা গেল না, ওর যে টাকা সেই টাকা কিন্তু ওর ঘরেই থাকছে। কিন্তু আমার সাধারণ মানুষ যে প্রতিদিন 400 টাকা 500 টাকা রোজগার করে, 500 টাকা রোজগার মানে যদি হয় তাহলে 25 দিন যদি কাজ হয় 12,500 টাকার কাছাকাছি তার রোজগার হবে। কষ্টে সৃষ্টে সংসার চালিয়ে 1,500 টাকা হয়তো সঞ্চয় করলো। এখন এই সঞ্চয়টাকেও বের করে নিতে হবে। রাষ্ট্র জানে এই সঞ্চয়টা বের করার সব থেকে সহজতম উপায়, যেটা স্বেচ্ছায় মানুষ বের করবে, সেটা ধর্ম। সুতরাং একটা বিরাট জলসার আয়োজন করো, যে জলসায় রাষ্ট্র বিনিয়োগ করবে, সেখানকে সমস্ত রকম সুযোগ সুবিধার পরিবেশ তৈরি করে দেবে এবং সবাইকে আহ্বান করবে এইখানে এসো। এইখানেও এলে পরেই তোমার সব পাপ মকুব হয়ে যাবে। সুতরাং যে টাকা সে সঞ্চয় করেছিল সেই টাকা সে গিয়ে ওই জায়গায় খরচ করে চলে আসবে, বাস্তবে সে দেউলিয়া হয়ে যাবে। উদাহরণটা এই কারণে দিচ্ছি যে রাষ্ট্র চাইছে না আমার ভালো থাকা,
রাষ্ট্র চাইছে আমার যে পুঁজি, আমাদের ব্যবসার যে ধরন নির্দিষ্ট রকম। আমি একটা উদাহরণ আগে দিয়েছিলাম, সেটা হচ্ছে কলমের। মানে কলমওয়ালা জানে যে যদি একটা কাস্টমারকে একটা কলম দিয়ে পরে রিফিল বিক্রি করি, তাহলে আমার 10 বছরে একটা কলম বিক্রি হবে। যদি তাকে দিয়ে আমি বাধ্য করতে পারি, তাহলে অনেক বেশি কলম আমি বিক্রি করতে পারবো। সমস্ত ক্ষেত্রেই তাই হয়। এখন একটা নির্দিষ্ট উদাহরণ দিই। আপনার মনে হলো আপনি একটা সর্ষের তেলের ব্যবসা করবেন, আপনি খুব সৎ মানুষ, একদম নির্ভেজাল সর্ষের তেল বিক্রি করবেন, সর্ষের তেলের কারখানা খুললেন। এখন মজাটা হচ্ছে, ওই বনগাঁর কাছাকাছির অঞ্চলের কথা বলি, মাধবপুরের যে সর্ষে আর কালোপুরের যে সর্ষে, ওর 1 কিলোতে যে তেল বেরোবে, কালোপুরের 1 কিলোতে তা নাও বেরোতে পারে। ওখানে যে ঘনত্ব থাকবে, এখানে সে ঘনত্ব নাও থাকতে পারে, দুটো আলাদা থাকে। তাহলে সব একরকম নয়। তাহলে আপনি তখন কি করবেন? টেস্ট করবেন যে কি আছে। তো ইনগ্রিডিয়েন্ট ওর ভিতরে বলা আছে এত % ফ্যাট, এত % আয়রন, এত % অমুক তমুক 717 বলা হলো। তারপরে রাষ্ট্র ঠিক করলো যে আমরা একটা স্কেল ঠিক করছি, এই পর্যন্ত যদি ফ্যাট থাকে তাহলে আমরা সেটাকে বৈধ বলবো, এর থেকে বেশি ফ্যাট থাকলে তাকে বৈধ বলবো না। বেশ ভালো কথা। এইবার তাহলে আমি বুঝে গেলাম যে ধরা যাক 30% ফ্যাট আমি ওতে রাখতে পারি, কিন্তু আমার বনগাঁ অঞ্চলে যে সমস্ত সর্ষে, তাতে 15% ফ্যাট আছে, আরও 15% আমার ওতে অ্যাড করার সুযোগ আছে। সুতরাং আমি তখন অন্যথা চেষ্টা করব। অন্যথা চেষ্টা করার জন্য বিদেশ থেকে যেখানে এই ধরনের আইটেম আছে সেখান থেকে আনবো। আমি ভাবলাম তাহলে এক কাজ করি, এক লরি নিয়ে আসি। 1 লরি নিয়ে আসলে আমার অনেকটা কম হবে। এখন বাস্তবে দেখা যাচ্ছে কোনো এক পুঁজিপতি, সে বিদেশে যেখানে ওগুলো পাওয়া যায়, সে দেশটাই কিনে রেখেছে। মানে ওখান থেকে যাই আনা হবে সেই কিনবে, এবং সে স্বাভাবিকভাবেই আমার থেকে আরো কমে কিনেছে, পেটেন আর কি। এবার স্বাভাবিকভাবে আমি যখন বাজারজাত করতে চাইবো, হয় আমার তার কাছ থেকেই নিতে হবে, এবং নিশ্চিতভাবে তার থেকে বেশি দামে বিক্রি করতে হবে। আমি বাজারে ব্যবসা করতে পারবো না। এই যে ব্যবসা করতে পারছি না, এই জায়গায় দাঁড়িয়ে আর কি রাষ্ট্র এটা দেখেও দেখছে না। মানে হচ্ছে আমার যে টাকার যে চলন, সেই চলনটা কোনো একটা জায়গায় সেগ্রিগেট করে দিয়েছে, এই নিশ্চিত করে দিয়েছে, টাকা ঘুরে ফিরে সেই জায়গায় যাবে। সাধারণ মানুষের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় সাধারণ মানুষ ব্যবসার সেই রকম পাবে না। আমাদের এখানে একটা খুব আলোচনার জায়গা আছে, আমরা বাজে ধারণা আছে কিছু, এই বামপন্থীরা বিশেষ করে যখন বলে এই পুঁজিপতি, এখন কারো কারো ধারণা হয় ওই 2 নম্বর গেটের দোকানদারও পুঁজিপতি, বা ওই নিউ মার্কেটে যে আলু বেচে সেও হয়তো পুঁজিপতি, ব্যবসা করে। বাস্তবে এরা কেউ পুঁজিপতি না। এরা কি করে? জোন দেয়, একদম জোন মজুর খাটে। মানে উৎপাদন নিয়ন্ত্রণ সে করে না, বাজার নিয়ন্ত্রণ সে করে না, সে কোনো এক জায়গা থেকে জিনিসটা কিনে নিয়ে আসে, এসে সে ট্রেড করে। মানে তার উপর যে এনেছে তার উপরে 1-2 পয়সা, 1 টাকা 2 টাকা চাপিয়ে সে বিক্রি করে, এবং দিনের শেষে মূলত সে তার একটা শ্রমের পয়সা পায়। এখন কিন্তু কোনো ক্ষেত্রে এরা যখন সাধারণ মানুষ মনে করছে ওরা পুঁজিপতি, আবার আবার কোনো ক্ষেত্রে মনে করছে আমি মনে হয় সাধারণ না, একটু অসাধারণ, একটু আমি মনে হয় একটু আপারে আছি। এই ধারণাগুলো আছে। তো বিষয়টা হচ্ছে সাধারণ মানুষের যে ব্যবসার যে জায়গা, এই ব্যবসার জায়গা রাষ্ট্র সেই জায়গা তৈরি করে দেয়নি। সুতরাং এই যে টাকার চলন, সেটা মধ্যবিত্তদের সব থেকে খারাপ জায়গায় নিয়ে গেছে। এই টাকার চলনটা ওই উচ্চবিত্তদের কাছে দ্রুত যাচ্ছে, মধ্যবিত্তরা উচ্চবিত্তের দিকে বেশি যেতে পারছে না, এরা বেশিরভাগটাই নিম্নবিত্তের দিকে চলে যাচ্ছে, এদের প্রতি মুহূর্তে পিছিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে। আসলে বাস্তববাদী মানুষটা যে শুধুমাত্র সমাজ বা এই জায়গাতেই নয়, আরো অনেক কিছু নিয়েও তাদের ভাবতে হয়। আচ্ছা, এই বাস্তববাদী মানুষের কাছে ধর্মের মতন আর একটি বেশ জনপ্রিয় বিষয় আছে বা ব্যবসার বিষয় আছে, সেটা হচ্ছে ভূত প্রেত। বাংলার ভূতেরা তো আজকে হারিয়েই গেছে। এটা শিল্প সাহিত্যের যে ভূতেরা, তারা হারিয়ে গেছে, কারণ চারিদিকে নগরায়নের ফলে তারা এখন উদ্বাস্তুর মতো।
তাই তো, এটা বলা যায় তো নাকি? এটা কি নগরায়নের ফলে উদ্বাস্তু হয়েছে, না মানুষের ভাবনা বৃদ্ধি, বাস্তববাদী মানুষ বৃদ্ধির জন্য হয়েছে? কি মনে হয়, এরকম কি গল্প আছে মাথায়? ভূত বা অলৌকিক যে বিষয়গুলো আমরা বলি আসলে সাথে। ভূত বলে কিছু আছে এরকম প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। হ্যাঁ, কিন্তু তাও তো ভূত 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 বলে একটা বড় বড় সাহিত্য অনেক। হ্যাঁ, ভূত সাহিত্য, সাহিত্য তো হতেই পারে, সাহিত্য কল্পনাশ্রয়ী জায়গা, কল্পনায় মানুষ অনেক কিছু করতে পারে, সেটা আলাদা বিষয়। সে কল্পনায় আমি রাশ টানতে পারি না, বা রাশ টানা উচিত না, কিন্তু অনেকে প্রমাণ হিসেবে হাজির করে, এই যে ভূত, এই দেখো চোখের সামনে। আমরা ছোটবেলায় গল্পে পড়েছি ভূত, কিছু ভূত আছে সেগুলো মানসিক অসুস্থতা, মানসিক রোগ, যেটা আমরা বিভিন্ন জায়গায় এই অলৌকিক নয় লৌকিক এই ধরনের অনুষ্ঠান করে দেখানো হয়, যে ওই ভূত জলের কলসি, ভরা কলসি নিয়ে দাঁতে ধরে নিয়ে চলে যাচ্ছে। যারা বিজ্ঞান চর্চা করে, বিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত, তারা এটা নিজেরা করে দেখায়, অন্যদেরকে একদম করিয়ে দেখিয়ে দেয়, অন্যরাও সেটা পারে, খুব স্বাভাবিক বিষয় এটা। কিন্তু যাদের হিস্টিরিয়া আছে, তাদের ওই তাৎক্ষণিক কিছু শক্তি বৃদ্ধি হয়, সেটা আমরা অস্বীকার করছি না, তারা এই কাজটা করে। এই আর কি অনেক শক্তি, যে ক্ষেত্রে অনেক বেশি শক্তি দরকার হয়, তাদের ক্ষেত্রে সেটা হয়, কিন্তু সেটা মানসিক রোগ। সিজোফ্রেনিয়া এক ধরনের রোগ, সেখানে আমাদের যে অবসেস, আমরা যখন ওই সাধারণ মানুষ বিরক্ত হতে হতে, ডিপ্রেসড হতে হতে একটা খারাপ জায়গায় চলে যায়, তারপরে সে কল্পনাশ্রয়ী হয়ে যায়, এরা কোনো কোনো কাজ করে নিজের অজান্তেই সেই কাজগুলো করে আনন্দ পায়, এটাও এক ধরনের মানসিক রোগ। এ ধরনের বেশ কয়েকটা মানসিক রোগ আছে, যে আর কি দুটো রোগের নাম বললাম, একটা হিস্ট্রি, একটা সিজোফ্রেনিয়া। কিন্তু এর সঙ্গে অন্য আরো কিছু আছে, লোক ঠকানো আছে, তার জন্য মানুষ আর কি ভূতে ধরে, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে এই বিজ্ঞান কর্মীরা অনেক ক্ষেত্রে সেগুলো ধরে দেয়, সে জায়গা আছে। কিন্তু একটা তীব্র জায়গা আছে যেটা ভয়ঙ্কর, ডাইনির মতো সাবজেক্ট, যেখানে সামাজিকভাবে কাউকে নির্দিষ্ট করে তাকে মেরে দেওয়া হয়। ভূত বিশ্বাসের একটা আতঙ্কজনক জায়গা এই ভূত বিশ্বাস, ডাইনি বিশ্বাস কাছাকাছি রকমেই, কিছু হেরফের আছে, কিন্তু মোটামুটি কাছাকাছি রকমের। তো সমাজে প্রতিবাদী কাউকে, এগিয়ে থাকা কাউকে নষ্ট করে দেওয়ার জন্য, তাকে মেরে দেওয়ার জন্য, এটা ট্রাইবাল গোষ্ঠীতে বেশি হয়, ট্রাইবাল সমাজেই তো বেশি হয় এটা। ট্রাইবাল সমাজে বেশি হয়, তার থেকে বড় কথা হওয়ানো হয়। সমাজে বাইরে থেকে এই ধরনের আর কি ইনফ্লুয়েন্স না থাকলে পরে এই কাজগুলো হয় না, এবং রাষ্ট্র এসব ক্ষেত্রে চুপ থাকে, রাষ্ট্র এক্ষেত্রে কোনো ব্যবস্থা নেয় না, রাষ্ট্র এই ভয় ইত্যাদি বিষয়গুলো চায়। আর এমনি যে আমাদের দেশি ভূত ফুত নিয়ে কি মতামত? এটা তো একটা গেল, কিন্তু যে দেশি ভূত আমাদের, এখানে ভূত ওখানে ভূত, এরকম এই যে বাস্তববাদী লোকেরা কি ভূত দেখে না দেখে না? জীবনে কখনো ভূতের সাথে দেখা হয়েছে? ভূতের সঙ্গে দেখা কোনোদিন হয়নি, কিন্তু ভূত সৃষ্টি হয়েছে। এটা সৃষ্টি করা যায়, সৃষ্টি করা যায়। আচ্ছা, এখন আমাদের ছোটবেলায় আমাদের বন্ধু বান্ধবের ভিতরেই হয়েছে, একবারই একটা আর কি একটা অনেকটা জমি বিক্রি হয়েছে, প্লট করে করে, সেখানে একটা নতুন বাড়ি এসেছে, সামনে কিছুটা জায়গা আছে, সে জায়গার মধ্যে আর কি কি বলবো, বাচ্চারা খেলে, ছোট ছোট একদম ছোট বাচ্চারা খেলছে ক্রিকেট, সেই ক্রিকেট বল ওই পাশের বাড়ি গেছে। এখন সে বাড়ি তা নিয়ে অশান্তি করেছে বিভিন্ন রকম, সে অশান্তি বেশ চূড়ান্ত পর্যায়ে, সেখানে আমার বন্ধুরা থেকে সেগুলো আর কি
মিটিয়েও দিয়েছে ইনিশিয়ালি, কিন্তু পরবর্তীতে দেখা আর কি মনে মনে রয়েছে যে ও লোকটা ঠিক করেনি, ওর একটুখানি টাইট দেওয়ার দরকার, লোকটা সঠিক নয় আর কি। এখন ফাল্গুন মাস, অর্ধেক চাঁদ আছে আর কি, ঝকঝকে চাঁদের আলো না, একটু অল্প চাঁদের আলো, রাস্তার পাশে কলা বাগান। এখন ওই দুই বন্ধু ওখানে বসে কিছু একটা আর কি অল্প বয়সে যা হয় একটু বিড়ি সিগারেট খাওয়াটা এই ধরনের কিছু একটা করছিল হয়তো। এখন দূর থেকে দেখছে ওই বাড়ির ওই ভদ্রলোক, যে বাড়ির বল যাওয়া নিয়ে গন্ডগোল হয়েছিল, সে আসছে। রাত তখন 10:30 11টা বাজে। এটা তো মোটামুটি গ্রাম তখন আর কি, গ্রাম তো পাড়ায় আর কি, পাড়ার মধ্যে আর কি, ফাঁকা জায়গা পাড়া। একদিকে রেল লাইন, তারপরে নয়নজলি, তারপরে রাস্তা আর নয়নজলির মধ্যে এখানে কলা গাছ। এখন কিছু না, ওই দুজন ওখানে শুয়ে পড়লো, শুয়ে পড়ার আর কি ওই কলা গাছের নিচে শুয়ে পড়েছে। যেই ওই লোক কাছাকাছি এসেছে, সবে ওদের ক্রস করেছে, সেই সময় ওরা কি করে এসেছে। সে ভদ্রলোক ওখান থেকে ছুটে সামনের গলি পর্যন্ত গিয়ে একবার পিছন দিকে তাকিয়েছে, কিন্তু সে পিছনে তাকানোর আগে আবার হাসি, সে ছুটে বাড়ি গেছে। আর এই দুই বদমাস দাঁত বের করতে করতে, আমি তখন পড়ছিলাম, গিয়ে হাজির হয়েছে। কি ব্যাপার, আজকে ভূত বানিয়ে এলাম। এখন পরের দিন সকালবেলায় পাড়ায় এক জায়গায় আবার শুধু ভূত না, ভগবানও আছে, ভর পড়া ভগবান। সে মানুষকে বুঝিয়েও কিছু করা যায়নি। যাই হোক, সেই ভগবানের বাড়ির পরের দিন সকালবেলায় তার বউ গেছে যে জ্বর এসেছে, ভূতের ভয়তে জ্বর এসেছে। তো সে ভগবান আবার বলেছে ডেকে নিয়ে এসো, ঝাড়তে হবে। তা সেই যাকে ভূতে ধরেছে তাকে ওখানে নিয়ে যাওয়া হলো, তাকে ঝাঁটা দিয়ে পেটানো হলো, লঙ্কার আর কি গ্যাস ট্যাস দেওয়া হলো। যারা আর কি ভূত, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, হাসলো। হয়তো সে লোক 2 দিন আর কি জ্বর কাটিয়ে তারপরে সুস্থ হলো, কিন্তু এ জ্যান্ত ভূতের গল্প। মানে তাহলে কি এই যে আমরা যে ভূতের সচরাচর ভূত দেখে মানুষ, অধিকাংশ ক্ষেত্রে এইসবই আর কি? না, ভুল তো আছে, ধারণা আছে, গল্প আর কি। যেটা আগে ঘটনা ঘটতো সেটা অন্য বিষয়, যে একদম ছোটবেলায় একদম আমাদের সাধারণ মানুষ, তাদের চিন্তা চেতনার একটা বিরাট স্তর তৈরি হয় 2.5 থেকে 3 বছর বয়সে। ওই সময় তার মাথায় যেগুলো ঢুকে গেল সেগুলো সহজে বেরোয় না। তার আগেই তার মা বাবা তাকে বলে, এই ওই জুজু আসছে, অমুক আসছে, তমুক আসছে, এগুলো তাকে শেখানো হয়। কোন সময় শেখানো হয়? যে সময় শিখলে পরে তার মাথার থেকে কোনোদিন বেরোচ্ছে না। এটা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত যে এই 2.5-3 বছরের এই সময়টা খুব কঠিন সময়। এখন ওই সময় ওই ভূতের গল্প শুনতে শুনতে তার মধ্যে ভূত সম্বন্ধে একটা আস্থাও জন্মে যায়, সেটা খুব সহজে মাথার থেকে বেরোয় না। এবং পরবর্তীকালে যখন অন্ধকার থাকে, হয়তো পাশে একটা সাদা জামা নড়ে উঠলো, বা ওই কলা গাছের পাতার উপরে একটু আলো পড়ে সেটা সাদা ঝকঝক করে উঠলো, সেটাকে দেখে তার ভ্রান্তি তৈরি হতেই পারে। এবং এরকম ভ্রান্তি প্রচুর আছে। আমরা আর কি রাস্তায় যেতে যেতে অন্যমনস্কভাবে যাচ্ছি, তার ভিতরে দড়ি দেখে সাপ মনে করছি, এটা তো হয়ই। এটা আর কি যার ক্ষেত্রে এটা ঘটছে সেই শুধু এতে এফেক্টিভ এরকম না, এটা আমার ক্ষেত্রেও তো ঘটেছে এটাই। সুতরাং ভুল জানা, ভুল ধারণা সেক্ষেত্রে এসব ক্ষেত্রে হয়, কিন্তু শেষ পর্যন্ত আর কি ভূত বলে কিছু আছে তাতে প্রমাণ হয় না। এর কোনো তো মানে বৈজ্ঞানিক ব্যাখ্যাও নেই, আছে কি? না, কোনো কিছুই নেই। কিন্তু তবুও মানুষ এটাকে কালে কালে যুগে যুগে বিশ্বাস করে চলেছে। না, সে বিশ্বাসের জায়গা তো কমেছে। ভূতের গল্প আজকে আর কোনো বাচ্চাকে ভূতের গল্প কেউ শোনায় না। কিন্তু তারানাথ তান্ত্রিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস, এবং এখনো পর্যন্ত বোধ হয় যতগুলি অডিও স্টোরি আছে সব থেকে বেশি দর্শক বা শ্রোতা এখানে রয়েছে। মানুষের স্বাভাবিক প্রবৃত্তির কতগুলো জায়গা আছে। আমি আলোচনায় মনে হয় এর আগে আরেকবার বলেছিলাম যে চাঁদের আলো দেখতে আমার ভালো লাগে। সেই রকম মানুষের অ্যাডভেঞ্চার প্রেম মানুষের স্বাভাবিক রকম। তো বেশিরভাগ মানুষের জীবনের একটা সময় অ্যাডভেঞ্চার সে চায়, তার স্বাভাবিক চাওয়া।
তা অ্যাডভেঞ্চারের জায়গায় আর কি ওই গোয়েন্দা কি বলে ডিটেকটিভ সাবজেক্টের উপরে একটা সময় একটা আস্থা আসে, এটা বয়সের সঙ্গে সঙ্গে আসে, প্রত্যেকের ক্ষেত্রে আসে। সেই স্বাভাবিক রকমেরই একটা অংশ হিসেবে এটা থাকতে পারে। তারানাথতান্ত্রিক আর কি গল্প হিসেবে নিশ্চিতভাবে খুব উৎকৃষ্ট মানের গল্প, সেই ক্ষেত্রে কোনো দ্বিমত নেই। কিন্তু আমি সেটা পড়ছি, সেটা আমার সেই অ্যাডভেঞ্চার বা ইত্যাদি সংক্রান্ত বিষয়ের আবেগ থেকে আমি পড়ছি। সেটাকে যারা পড়ছে তারা বেশিরভাগই সেটাকে সত্যি বলে মানছে এরকম নয়, সেটা আমার ক্ষেত্রে বলছি এরকম না। একটা ধারণা তো তৈরি হচ্ছে যে ভূত এরকম এগুলো নিছক আর কি বেশিরভাগ ক্ষেত্রেই মজা, যারা পড়ছে তারাও মজা হিসেবে, হরর ফিল্মগুলো হিট হয়। হ্যাঁ, সেটা এগুলো অ্যাডভেঞ্চার তো আর কি, যে ক্ষেত্রে আমি অ্যাডভেঞ্চার নিজে পার্টিসিপেট করতে পারছি না, সেক্ষেত্রে আমি অন্যের অ্যাডভেঞ্চার দেখে খুশি হচ্ছি, বা অন্তত আমার কিছু এফেক্ট নিচ্ছি। এই যে তাহলে আমরা এখন ভূতের পরে এবার বলি বাস্তববাদী শব্দটার অর্থ কি? যে বাস্তব ভাবনা চিন্তা যার মধ্যে থাকবে। একজন বাস্তববাদী কি চায় যে পৃথিবীর সব মানুষই বাস্তববাদী হয়ে উঠুক? বাস্তববাদী এর একটা বাস্তববাদী বিষয়টা এরকম হওয়াটার কোনো জায়গা ওরকম করে দেখি না। বাদটা হচ্ছে মানবতাবাদ। মানবতাবাদের যে শর্ত, সে শর্ত আমি নিজে বাঁচব, বসুধৈব কুটুম্বকম, মানে সারা পৃথিবীর সবাই আমার আপনজন। আমি রিলিজিয়ন অফ দ্য ম্যান। আমি আমাকে বেঁচে থাকতে গেলে অন্যের সহায়তা চাই। ব্রেক্টের একটা কবিতা আছে, মারি ফারার বলছি, অতএব মহাশয়েরা সাবধান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়, একটা বিখ্যাত লাইন আছে। তাহলে আমি বেঁচে থাকার জন্য সবটা দরকার, এবং খুব নিশ্চিতভাবে শুধু মানুষ না, ইকোসিস্টেম, এটা পড়ানো হয় খুব আর কি 5, 6, 7 হয়তো পড়ানো হয়, কিন্তু পরে কেন জানি না আমাদের দেশের লোক একটু ভুলে টুলে যায়। ইকোসিস্টেমের প্রত্যেকের সঙ্গে রিলেট করে আছে, আমাকে বেঁচে থাকতে গেলে ওই রিলেশন বজায় রাখতে হবে, এটাই স্বাভাবিক রকম। আমাকে সুস্থভাবে বেঁচে থাকতে গেলে অন্যদেরকে সুস্থ রাখতে হবে, এটা মেনে নিয়েই আমাকে সমাজে চলতে হবে। এটা মানবতা। খুব সহজে মানবতা মানে শুধুমাত্র মানুষকে ভালোবাসা মানবতা না, যে পশু পাখি কীটপতঙ্গ যা আমার সঙ্গে দরকার, আমার খাদ্য খাবার গাছপালা সবগুলোকে নিয়েই আমাকে বাঁচতে হবে। সুতরাং এখানে ভেদের কোনো জায়গা আমি দেখছি না, মানবতাবাদ ভেদকে প্রশ্রয় দেয় না। তাহলে মানবতাবাদ কি কমিউনিজমের একটা অঙ্গ না? কমিউনিজমটাই মানবতাবাদ? এটা আর কি নির্দিষ্ট করে ওই রকম করে নয়। আমি নিজে বামপন্থী, মার্ক্সবাদে বিশ্বাসী, এটা ঠিক, কিন্তু মার্ক্সবাদ না মানলে কেউ মানবতাবাদী হতে পারে না, এটা তো ঠিক কথা না। বুদ্ধ কি মানবতাবাদী ছিলেন না? তখন তো মার্ক্সবাদের তৈরি হয়নি, সৃষ্টি হয়নি। মার্ক্সবাদ কি করেছে, মানবতাবাদটাকে যারা প্রচার করেছে তাদের জিসটুকু নিয়ে মার্ক্সবাদ তৈরি হয়েছে। মার্ক্সবাদ সেটাকে থিওরিটিক্যাল জায়গায় এনেছে। মার্ক্সবাদ অন্য কিছু দাবিও করেনি। মার্ক্সবাদ পরিষ্কার, মার্ক্সবাদ আর কি যে আমাদের ভাববাদী যে জায়গা, সেখান থেকেই তার রসদ জোগাড় করে নিয়ে, ডেভেলপ করে নিয়ে সেটাকে মার্ক্সবাদে কনভার্ট করেছে, তাকে সোশ্যাল সাবজেক্টের সঙ্গে রিলেট করিয়ে দিয়েছে। সুতরাং এর সঙ্গে আর কি বিরোধ কিছু নেই। কিন্তু মানবতাবাদ তার আগেও ছিল সর্বত্র, সেই মানবতাবাদের বিভিন্ন রকম চর্চা হয়েছে, মার্ক্সবাদেও সেই চর্চা হয়। মার্ক্সবাদ সেটাকে একটা থিওরির ভিতরে এনেছে, নিয়মের ভিতরে এনেছে। তাহলে আগামীর প্রজন্মের জন্য তোমার কি কি বার্তা রইল? বার্তা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে গেছে, সেটা আমার মুখ দিয়ে না দিয়ে রবি ঠাকুরের মুখ দিয়ে বলাটাই আমি স্বাভাবিক মনে করছি।
ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠায়েছ বারে বারে, দয়াহীন সংসারে। এই ভগবান রবীন্দ্রনাথের এই স্বাভাবিক অন্য যে ধর্মীয় ভগবানের জায়গায় নিশ্চিত হবে না। তারা বলে গেল ক্ষমা করো, সবে বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বিদ্বেষ রেখো না, বিদ্বেষের জয় হতে পারে না, বার্তা এটাই। তাহলে সেই কিন্তু রবীন্দ্রনাথের প্রবর্তিত ধর্ম, দ্য রিলিজিয়ন অফ ম্যান। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, তাই তো? নইলে মধ্যে রাজার সাথে মিলব কি শর্তে? আমরা সবাই রাজা। সামাজিক একটা পর্যায়ের এবং গণতান্ত্রিক যে চেতনা, সেই চেতনার সঙ্গে। এটা রবি ঠাকুর বহু বছর আগে তার গোড়া উপন্যাসে বলেছেন, রবিবারে বলেছেন, প্রতিটা উপন্যাসেই তিনি রিলিজিয়ন অফ ম্যানে ছিলেন। তো আজ কিন্তু আমরা প্রায় অন্তিম লগ্ন নয়, প্রায় নয়, আমরা অন্তিমে পৌঁছে গেছি। আমাদের আজকের ভিডিও কিন্তু আমরা এখানে শেষ করব। অনেক কথা বাকি রইল, অনেক কিছু, কিন্তু আপনাদের ধৈর্যের কথা ভেবেই আমাদের ভিডিওগুলোকে ছোট করতে হচ্ছে। আপনারা কি আরও বড় ভিডিও, মানে আরও বড় ভিডিও দেখতে যদি ইচ্ছা হয় অবশ্যই লিখবেন। পডকাস্ট 2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত করা সম্ভব, কোনো বিষয় নয়। আজ কিন্তু আমরা এখানে শেষ করব, কিন্তু তার আগে আবারও মনে করিয়ে দিই আপনাদের, আপনার যদি কোনো বিষয় কোনো রকম অভিজ্ঞতা থাকে, হতে পারে আপনি ইতিহাস নিয়ে ভালো বোঝেন বা ইতিহাস নিয়ে আপনার দক্ষতা ভীষণ ভালো, কিংবা ভূগোল নিয়ে আপনার দক্ষতা খুব ভালো, কিংবা ধরুন আপনি বাংলা নিয়ে আপনার দক্ষতা খুব ভালো, কিংবা লৌকিক অলৌকিক হোক, যে কোনো বিষয়, সামাজিক হোক, যে কোনো বিষয়ে আপনার যদি কোনো রকম ভালো অভিজ্ঞতা থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমরা আপনাদের সাথে গল্প করতে পারি। আর এর জন্য যোগাযোগ করুন, আমাদের শোমোরে নাম্বার দেওয়া রইল, সেখানে কন্ট্যাক্ট করুন এবং আসুন আমরা বসবো। তবে মনে রাখবেন, আমাদের স্টুডিও কিন্তু বনগাঁ শহরে, উত্তর 24 পরগনা জেলার বনগাঁতে। আসুন, আমরা গল্প করব এবং আপনার সেই অভিজ্ঞতা পৌঁছে দেবো আমাদের দর্শকদের কাছে। বন্ধু, আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। নমস্কার।